জনাব তারিক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্দার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। আজকে খুব ইন্টারেস্টিং দুই একটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করব। আপনারা অচিরেই দেখবেন জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সমন্বয়করা কঠিন পরিস্থিতির মুখে, চারদিকে ঘটনা শুরু হয়ে গেছে। যারা জুলাই যোদ্ধারা, সমন্বয়করা যারা প্রতিবাদ করতে সরকার আমলে প্রতিবাদ করে সরকারকে নানান কিছু করতে বাধ্য করতো, ভাই তোমাদের খাওয়া নাই, তোমরা এখন প্রয়োজনে জেলে থাকবা। এই জন্য সমন্বয়ক জুলাই যোদ্ধা অনেক সামনে জেলে যাবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত ছিটে মব কালচারের দিন শেষ। এর মানে এনসিপি যা করবে ওইটাই মব, শিবির রাজপথে নামলে ওইটাই মব, আর বিএনপি 232 জনকে হত্যা করলে ওইটা মব না। আপনার জুলাই সনদকে যদি চ্যালেঞ্জ করেন, হাবট না, জুলাই সনদকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনার পার্লামেন্ট ইলেকশন ইলিগাল হয়ে যাবে, তাহলে ইউনিয়ন সরকার ইলিগাল হয়ে যাবে। আপনারা কোন দিকে হাঁটবেন? অতএব এই যে চক্রান্ত করে, যেসব চক্রান্তকারী রিট ফাইল করতেছেন, এইসব করে জাতিকে, এই জাতির আকাশে আজকে কালো মেঘের যে ঘন ঘটা বলতে, সেটা করেন না, জাতিটাকে সামনে নিয়ে যায়। একদিকে জনাব তারেক রহমানের ক্ষমতা গ্রহণ, অপরদিকে সাদিক কাইমের দাওয়াতে উড়ে আসলেন প্রাইভেট প্লেন নিয়ে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে, সাথে ছিলেন বিশ্ব ফুটবল জয়ী উজিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার উদ্বোধন করলেন। আমাদের ছেলে মেয়েদের সাথে যেভাবে হাত আর বুক মিলালেন, মনে হলো যে তারা বাংলাদেশেরই কোনো সন্তান। তারপর উড়ে চলে গেলেন কক্সবাজার এয়ারপোর্টে, সেখান থেকে ইফতার করলেন কার সাথে? রোহিঙ্গাদের সাথে, মুড়ি আর ছোলা দিয়ে। এই হলো ছাত্র শিবিরের চমক। একদিকে বিএনপির ক্ষমতা গ্রহণ, অপরদিকে সাদিক কাইমের চমক যে তুরস্কের প্রেসিডেন্টের ছেলে আসে বাংলাদেশে প্রাইভেট প্লেন নিয়ে সাদিক কাইমের দাওয়াতে। একটা ফটোকার্ড বা কিছু ভিডিও বাজারে অলরেডি ভাইরাল হয়ে আসছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত রাতে পালিয়ে গেছে। ভাই, উনি কেন পালিয়ে যাবে? আমাকে বলেন, উনি কি পালিয়ে যাবার মতো কোনো কাজ করেছে? বা সরকার কি তার সম্পর্কে বলেছে যে সে এই অন্যায় করেছে, তাকে অ্যারেস্ট করা হোক, বা তার অ্যারেস্ট হবার সম্ভাবনা আছে? এইগুলো করে আমরা আসলে সম্মানী মানুষকে সম্মান দিতে জানি না। আপনি পছন্দ করেন নাই বা করেন, আপনার সাথে হয়তো ইউনূসের সরকার খুব একটা অন্যায় করেছে, সেই সংখ্যা তো কম। আপনার হয়তো গুটি কয়েক মানুষের উপরে হয়তো ভুলে অন্যায় করেছে, বা ইচ্ছাকৃতভাবে করেছে, বা তার লোকজন করেছে। তাই বলে উনি কি 18 কোটি মানুষের কাছে তাদের দৃষ্টি থেকে পড়ে যাবেন? আমার তো মনে হয় না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো অন্যায় কাজ করেছে যার জন্য তাকে পালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং দুই একটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করব। আপনারা অচিরেই দেখবেন জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম: বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না, বরং তারা এমনভাবে রাজনীতি করবে, ভদ্রভাবে রাজনীতি করবে। বিএনপি তাদের সাথে নিয়ে কাজ করতেও আরাম বোধ করবে, সুবিধা পাবে, এবং ভালো কাজও দেশে হবে। তার এই কথার একটা গুরুত্ব আছে। আসলেই বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা একটু চিন্তা করুন তো, চোখ বুঝে একটু চিন্তা করুন তো, যদি জামাত ইসলাম এখন বিরোধী দলে থেকে বিএনপিকে যে নিখুঁতভাবে হাঙ্গামা হৈহুল্লোর বাদে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, ঠিক যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, বিএনপি কি এই কাজটা করতে দিত? দিত না। কি করতো? বিএনপি তখন আওয়ামী লীগকে, এখন তো অত ডেকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে, তখন আরো কি করতো? ডেকে এনে সাথে করে বিএনপি, আওয়ামী লীগ, শাহবাগ,
বাম পাড়ার যত যারা যেখানে যেটা আছে সবগুলো গর্ত থেকে বের হয়ে এসে জামাতের পিছনে উঠে পড়ে লাগতো। ফলে জামাত ইসলাম 2-3 মাসও তার জন্য ক্ষমতা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এইটা আমার আপনার চেয়ে আমার আল্লাহ খুব ভালো জানেন, জানেন না? আমার আল্লাহ খুব ভালো জানেন যে সম্ভব না এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা দিলে তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ওরা একটা ছাগল হয়ে থাকবে, আর শিয়ালের দলগুলো চতুর্দিক থেকে এসে ওদেরকে ঘিরে খেয়ে ফেলবে। যার কারণে আল্লাহ বলল যে ওদের একটু দুর্বলতাও আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। আল্লাহ ওদেরকে সুযোগ দিলেন যে এই ক্ষমতার কাছাকাছি এনে দিলাম এবং অনেকটা দেখিয়ে দিলাম এখন কোথায় কোথায় ঘাটতি আছে সেইগুলো বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, করে এই 5টা বছর বের করো, তারপরে আগামীবার আবার জনগণের সামনে যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত হও, তখন আমি তোমাদেরকে সহযোগিতা করব, তার আগে নয়। কারণ আল্লাহ অযোগ্যকে, সে যত বড় ইমানদার হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় দিনদার হোক, অযোগ্য কাউকে আল্লাহ মানুষের সেবা করার দায়িত্ব দেন না। এটা আল্লাহর সুন্নত নয়। জামাত ইসলাম কিন্তু কোনো রকম হই হাঙ্গামা কিচ্ছু করবে না। শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বিএনপি ধারণ করে তাহলে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা আগামী 5 বছর কোনো ব্যাপারই হবে না। এখানে বরং আওয়ামী লীগ, ইন্ডিয়া কেউ এসে কিছু করতে পারবে না। এখন বিএনপি যদি জামাত থেকে এই ফ্যাসিলিটিটুকু না নিতে পারে, এটা বিএনপির ব্যর্থতা, একান্তই ব্যর্থতা। তাদের ওই অযোগ্য মন্ত্রীদের, এমপিদের ব্যর্থতার কারণে এটি হবে। নিশ্চয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এখন এই যে বললাম জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু দ্বিতীয়বার উঠলেন, পারলেন না। তৃতীয়বার উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের 2 দিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বললেন যে জামাত ইসলামের কোনো এমপি, আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করব না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথও নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে তো বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে। বিএনপির এমপিদের মানে তাদের থরথরি কম্প হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ, আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবো না, আমরা কোনো সরকারি প্লটও গ্রহণ করবো না। কার কথা বললেন? এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো তাহলে ওরাও চোর এরাও চোর, তখন ওই ভাগে যোগে চুরি করতো। তো এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে রে ভাই। এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে না, পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমকের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও আমরাও আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায় তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কুমারখালীর কথাই বলতে পারি, কুকসা কুমারখালী যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে কুকসা কুমারখালীর টিওনো মহোদয়ও কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এইখানে আজ থেকে টেম্পু স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। বাধ্য হবে। এখন যখন জামাতের এমপি গুলো কোন রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোন প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কি চুপ করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তো তিনি বলেছেন যে সড়কে, আমি দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু এটা মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইরের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা তখন চাঁদার ভিতরে পড়বে না। ঠিক আছে, ওইটা তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরো একটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হবার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই।
যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে এসেছি। সালাউদ্দিন আহমেদও 2 দিন আগে ঠিক এই কথাটি বলেছেন যে আমরা ক্ষমতা নয়, আমরা দায়িত্ববান হতে এসেছি। তার মানে কি আপনার বিরোধী দল আপনাকে সপাং সপাং করে দিয়ে আপনার পথে রাখবে। আরো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ইসলামী দলগুলো সব একত্রিত হওয়ার কারণে বিএনপির নেতারা দেখবেন তাদের বিভিন্ন সভা সমাবেশে, তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা কিন্তু তাদের লেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা মাথায় টুপি দিচ্ছেন, তারা পাঞ্জাবি পরছেন। আমরা বিগত সময়ে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দেখি নাই। তারপরে ইফতার মাহফিলের উপরে গত কয়েক বছরে তো একেবারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। এইবার দেখেন রমজান মাস শুরু হলো, তো এইবার দেখেন ইফতার মাহফিলের বাহারি আয়োজন দেখেন একেবারে শুরু হয়ে যাবে। এটি করতে বাধ্য হবে তারা, এটি তাদেরকে করতে হবে। এরপরে বিভিন্ন ইসলামী শব্দগুলো, পরিভাষাগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলামী টোনে কথাবার্তাগুলো বলছেন। এগুলো কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই। এগুলো হয়েছে হচ্ছে বিরোধী দলের অ্যাপ্রোচ দেখে, বিরোধী দলের কথাবার্তা দেখে। বিরোধী দল যখন এটার পক্ষে দাঁড়িয়ে গেছে, তারপরে শপথ নিয়েছে দুইটারই, তখন তো জনগণ আচ্ছা মতো দাবরানি দিয়েছে। এরপরে সালাউদ্দিন ভাই বলেছেন যে ইসি তো আমাদেরকে ওইভাবে অ্যাপ্রোচ করে নাই। আপনারা সবাই শুনেছেন ইসি অ্যাপ্রোচ করে নাই, মানে ইসি তো বিরোধী দলের এমপিদের শপথ পড়ালেন না দুটোই, সুতরাং ইসি ওনাদের অ্যাপ্রোচ করে নাই। এটা কি মানার মতো কথা? এটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, নিজেকে জনগণের কাছে আপাতত একটু দায়মুক্ত করার চেষ্টা আর কি। তো এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন ভবিষ্যতে, একটু শুধু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। সরকার পরিবর্তনের পর সরকার যে নতুন সরকার আসে তার অ্যাডমিনিস্ট্রেশন, তার পলিসি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এটাই সারা বিশ্বের নিয়ম। যখন নতুন সরকার আসেন তখন তার নিজস্ব বিশ্বস্ত মানুষজনকে ক্যাডারে, প্রশাসনে রাখতে চান, ইভেন কি পুলিশ প্রশাসনে রাখতে চান। এটা হয়ে আসছে। এটার থেকে কোনো চেঞ্জ কোনোভাবেই আমাদের দেশে না, কোনো দেশেই হয় না। এটা আমেরিকাতেও হয়। ডোনাল্ড ট্রাম্প আসবার পর জো বাইডেনের মতাদর্শী সমস্ত মানুষজনকে সরিয়ে দিয়েছে, তার মতাদর্শের মানুষজনকে তার প্রশাসনে এনেছে। এটা বিএনপিও করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা কোনো অন্যায় কাজ বলে আমি মনে করি না। কিন্তু বাংলাদেশে অনলাইনে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোর দিকে যদি একটু দৃষ্টি জ্ঞাপন করি তাহলে দেখতে পাবো যে বেশ কিছু ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। যেমন মনে হচ্ছে বাংলাদেশে একটা সার্কাস চলছে। মাত্র একদিন হয়েছে বিএনপি ক্ষমতায় এসছে, মাত্র মানে গতকালকেই ক্ষমতাটা নিয়েছে, ভালো করে এখন পর্যন্ত মন্ত্রী মিনিস্টার বসতেই পারেনি। তার মধ্যে চারিদিকে একটা কেমন যেন গুমট ভাব, যেটা আমরা ওই 8ই আগস্টের পর দেখেছিলাম। 5ই আগস্ট যখন চলে গেল শেখ হাসিনা, তখন যারা ওই আন্দোলনের বিপক্ষে ছিল তারা সবাই পালিয়ে গেছে বা তারা সবাই আত্মগোপনে চলে গেছে। সিচুয়েশন কি বাংলাদেশে এখন এমনটি হয়ে গেছে? আমার তো মনে হয় না, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সমস্ত ফটোকার্ড বা টিকটক বা রিলস আমরা দেখছি, তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা নতুন কিছু হচ্ছে, যেটা ওই সময় হয়েছিল একটি দলের সাথে, এখন হচ্ছে আরেকটি গোষ্ঠীর সাথে। যেমনটি ধরেন আমরা দেখেছি ইলেকশনে পাস করবার সাথে সাথেই আওয়ামী লীগের সমস্ত অফিসগুলো বা বেশ কয়েকটা অফিস বিএনপি খুলে দিয়েছে। আমার কথা হলো অবশ্যই বিএনপি খুলে দিতে পারবে, সেটা আইনের মাধ্যমে, তাই নয় কি? কারণ সরকার এসছে, সরকার একটা রুলস জারি করবে এবং এটা বৈধ কি অবৈধ সেটা বিচার বিশ্লেষণ করবে, তারপর খুলে দিবে, কোনো আপত্তি নেই। কিন্তু পরের দিনই খুলে দেওয়া হয়েছে। তারপরে ধরুন যে গতকালকে দেখলাম বরিশালের প্রাক্তন এমপিকে জামিন দেওয়া হয়েছে। মানে একজন ভদ্রমহিলা, বরিশালের প্রাক্তন এমপি 9 মাস যাবত জেলে জামিন হচ্ছিল না, গতকালকে জামিন হয়ে গেছে। তারপরে দেখেন ওই যে সিলেটের হবিগঞ্জের ওই যে ছেলেটি মাহাদি, যে ওই সন্তোষ নামে একজন এসআইকে পুড়িয়েছিল, গর্ব করে বলছিল, ভিডিওটা আপনারা দেখেছেন, আমরাও কন্টেন্ট করেছি, পুলিশ স্টেশনে গিয়ে ওসি সাহেবকে কেমন করে ধমকাচ্ছে। ও পালিয়ে গেছে, ও পালিয়ে গিয়ে এখন দিল্লিতে বসে আছে, ও বলছে ওর লাগে জীবন শঙ্কা। এইটা কোনো কথা হইলো ভাই? মাত্র সরকার আসছে, বিএনপি কি বলছে যে মাহাদিকে ধরো, ও নিজেই চলে গেছে। এবং এখন কেউ কেউ বলছে এই যে মাহাদি বলেন, অমুক বলেন, তমুক বলেন, এগুলাকে আওয়ামী লীগের লোকজনই খুঁজছে এখন। কারণ আওয়ামী লীগের একটা শক্তি হয়ে গেছে। আওয়ামী লীগ যারা দেশে আছে তারা বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির একটা সাপোর্ট পেয়েছে, এবং বিএনপির বড় বড় নেতারা নির্বাচনের আগেও বলেছে যে আপনারা আমাদেরকে জয়ী করে আমরা আপনাদেরকে দেখবো, আপনাদের কোনো মামলা মোকদ্দমা থাকবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে যার বিরুদ্ধে মামলা আছে, সেটা বৈধ হোক অবৈধ হোক, সেটা আইনের মাধ্যমে আসা উচিত, তাই নয় কি? ধরুন আমার বিরুদ্ধে একটা মামলা আছে, এখন আমি বিএনপি করি বলেই বা বিএনপি সাপোর্ট করি বলেই একদম একটা হুকুমের পরেই চলে গেল, মামলাটা উঠিয়ে নিল, এটা বোধহয় আইনসম্মত হচ্ছে না। আপনারা যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হয়েছে সেই ইউনূস সরকারের আমলে বা তার আগে, সেগুলো আপনারা আদালতের মাধ্যমে একটি একটি করে খোলাসা করে দিন। তাহলে জনমনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, বা জনমনে কোনো আপনাদের প্রতি কোনো সন্দেহ বা ডিসরেসপেক্ট হবে না। আমরা দেখুন একটা নতুন দেশ চেয়েছি, নতুন দেশের কিছু কিছু আলামত কিন্তু আমরা পাচ্ছি। যেমনটি ধরুন আমরা জামাতকে বলতে শুনেছিলাম যে আমরা যদি এমপি ইলেকশনে পাস করতে পারি, আমাদের কোনো এমপিরা সরকারি গাড়ি এবং সরকারি প্লট নেবে না। এই কথাটা সমাজে বেশ বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে এমপি হতে হলেই যে গাড়ি একটা নিতে হবে ট্যাক্স ফ্রি, এবং একটা প্লট নিতেই হবে, এটা যেন একটা ট্রেডিশন হয়ে গিয়েছিল বাংলাদেশে। আপনারা অনেকে জানেন কিনা জানি না, একটা গাড়ি বলতে যার গাড়ি দরকার নেই সেও কিন্তু গাড়ি আনে, কারণ ওই গাড়িটা
জাপান থেকে ট্যাক্স ফ্রি সে এখানে আনতে পারে। ধরুন আমি এইভাবে বুঝিয়ে দিই ছোট্ট করে যে একটি গাড়ির দাম $10,000। $10,000 মানে গাড়িটার মূল্য $10,000, কত হলো 10 লাখ, 11 লাখ, 12 লাখ টাকা। এখন এটা বাংলাদেশে আসার পর এটার উপর 400% না 350% ট্যাক্স হয়, গভর্নমেন্টকে ট্যাক্সটা দিতে হয়, তাহলে গাড়ির দামটা হয়ে গেল আরো 10-12 লাখ টাকা বেশি, বা বেশি, আরো বেশি, আর 3 গুণ হয়ে যায় গাড়ির দাম। হ্যাঁ, 30 লাখ, 30 লাখ, 40 লাখ হয়ে যায় গাড়ির দাম। তো যারা এমপি হতেন বা যারা এমপি হবেন তারা একটি গাড়ি আনতে পারবেন উইদাউট ট্যাক্স, তার মানে যেটা বাজার মূল্য সেটা দিয়ে সে আনবে। সবাই আনতো, যার গাড়ি ছিল সেও তো, যার 5টা গাড়ি ছিল সেও তো, যার গাড়ির প্রয়োজন নেই সেও তো, গাড়ির প্রয়োজন নেই এনে সে গাড়ি বিক্রি করে দিত। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। তো জামাত ইসলাম বলেছিল আমরা কোনো গাড়ি নেব না। এবং সবচেয়ে খুশির খবর হলো গতকালকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, বিএনপি থেকেও বলা হয়েছে তারা কোনো সরকারি গাড়ি এবং সরকারি প্লট নেবে না। এই প্লট নেওয়াটাও এক ধরনের ভূমিদস্যুতা আমি মনে করি। আপনি এমপি হলেই আপনার একটা প্লট নিতে হবে। হ্যাঁ, যদি কোনো এমপি নিজস্ব কোনো বাসস্থান না থাকে, তার নামে যদি কোনো ফ্ল্যাট না থেকে থাকে বাংলাদেশে, তার নামে যদি কোনো ঢাকা শহরে জমি জমা না থেকে থাকে, তাহলে সে চাইতে পারে সরকারের কাছে যে আমাকে একটা জায়গা দিন বা আমাকে একটা ফ্ল্যাট দিন, আমি থাকতে চাই। সরকার এইভাবে অলরেডি এমপিদের জন্য কিছু ফ্ল্যাট করা আছে। সংসদ ভবনের অপোজিটে আপনারা দেখেছেন, ওখানে যে সমস্ত এমপিরা ঢাকার বাইরে থেকে আসেন সংসদ চলাকালীন সময় থাকবার জন্য, এই ফ্ল্যাটগুলো তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। যেহেতু তার জন্য বরাদ্দ করা হয়েছে, তার মানে এই নয় যে শুধু সংসদ চলাকালীন সময় উনি থাকবেন। এই ফ্ল্যাটটা এই 5 বছরের জন্য, যতদিন এই সংসদ আছে, এটা উনি পাবেন। এটা তো অন্য আলোচনা। এর বাইরেও দেখবেন অমুক জায়গায় গভর্নমেন্ট রাজুক থেকে জায়গা করেছে, ওখানে কিছু প্লট দিবে, ওখানে সমস্ত এমপিরা চাইলেই পেয়ে যেত। আবার ধরুন কোথাও গভর্নমেন্ট ফ্ল্যাট করছে, লাক্সারিয়াস ফ্ল্যাট করবে, প্ল্যান করেছে, ওখানে ওটা বিক্রি করবে, কিছু প্রফিট করবে, ওখানে যদি কোনো এমপি পদমর্যাদার মানুষ ফ্ল্যাট অ্যাপ্লাই করে পেয়ে যাবে। এগুলোর থেকে একটু তো আমরা সরেছি। এই যে সংস্কার বলি, এটা একটা সংস্কার যে কোনো এমপি সরকারি গাড়ি নেবে না, কোনো এমপি সরকারি বাড়ি নেবে না, মানে প্লট নেবে না। এটা দুই দলই, বিএনপি, জামাত, এনসিপি, বিএনপি সহ সবাই মেনে নিয়েছে। এটাও বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনা। আমি এই জন্য বলছি যে এই জিনিসটা যদি কার্যকর হয়, তাহলে সরকারের কত টাকা সাশ্রয় হচ্ছে একবার ভেবে দেখুন। 300 এমপির বাড়ি গাড়ির এই যে মানে প্ল্যানিংটা হচ্ছে যে তারা কেউ বাড়িও নেবে না, গাড়িও নেবে না, বা প্লটও নেবে না, গাড়িও নেবে না, তারা যদি এটা করেন, তাহলে সরকারের প্রতি বা বিরোধী দলের প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা আরো বেড়ে যাবে। তারপর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে একটা মানুষ 18 মাস আমাদের দেশের জন্য তো কিছু একটা করেছে। আপনারা অনেকেই হয়তোবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করতে পারেন না। কিন্তু আপনারা যদি একটা হিসাব মিলান যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 18 মাসে কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, আপনি নিজেই তার উত্তর পেয়ে যাবেন। এবং এটা তো সত্যি কথা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে অর্থনীতির কোনো হেরফের হয়নি। মানে কোনো টাকা পাচার হয়নি, বা আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। উনি অনেকগুলো মেগা প্রজেক্টকে ওই সময়ের মধ্যে চালু করেছে। এখন উনি ব্যক্তিগত কি সুবিধা অসুবিধা নিয়েছে, যেটা বাজারে রটনা আছে, সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে। সবকিছু মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওই সময় আমাদের দেশের হাল না ধরতো, তাহলে হয়তোবা আমরা আজকের এই বাংলাদেশ পেতাম না, আজকের এই ইলেকশন পেতাম না। সেই প্রফেসর ইউনূসকে যে বিদায়টা হবে, সেটা নিশ্চয়ই একটু ভদ্রভাবে হওয়া উচিত আমি মনে করি। কারণ কি, দেখুন, একটা ফটোকার্ড বা কিছু ভিডিও বাজারে অলরেডি ভাইরাল হয়ে আসছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত রাতে পালিয়ে গেছে। ভাই, উনি কেন পালিয়ে যাবে? আমাকে বলেন, উনি কি পালিয়ে যাবার মতো কোনো কাজ করেছে? বা সরকার কি তার সম্পর্কে বলেছে যে সে এই অন্যায় করেছে, তাকে অ্যারেস্ট করা হোক, বা তার অ্যারেস্ট হবার সম্ভাবনা আছে? এইগুলো করে আমরা আসলে সম্মানী মানুষকে সম্মান দিতে জানি না। আপনি পছন্দ করেন নাই বা করেন, আপনার সাথে হয়তো ইউনূসের সরকার খুব একটা অন্যায় করেছে, সেই সংখ্যা তো কম। আপনার হয়তো গুটি কয়েক মানুষের উপরে হয়তো ভুলে অন্যায় করেছে, বা ইচ্ছাকৃতভাবে করেছে, বা তার লোকজন করেছে। তাই বলে উনি কি 18 কোটি মানুষের কাছে তাদের দৃষ্টি থেকে পড়ে যাবেন? আমার তো মনে হয় না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো অন্যায় কাজ করেছে যার জন্য তাকে পালিয়ে যেতে হবে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।